তথ্যপাত্র সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাশ করতে পারবে না যদি না তারা জোট বাঁধে, যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি। একটি মারাত্মক খবর এসেছে এবং ভারতীয় পত্রিকা থেকে এই খবরটা এসেছে। খবরটা বাংলাদেশের জন্য ভালো নাকি মন্দ সেটা বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারেন। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। 20 জনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। পরিস্থিতির কি পরিবর্তন ঘটবে? ডক্টর ইউনূসের কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? এমন কিছু ঘটবে যা কল্পনার অতীত। ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে যখন সিদ্ধান্তহীনতা দেখা যাবে তখন নির্দ্বিধায় যে এমন কিছু ঘটবে যা কল্পনাও করা যাচ্ছে না। এদের প্রত্যেকটা সদস্যের এরা যেই অপরাধ করে ফেলেছে এদের হলো যে ফাঁসিতে এদের সবার ঝুলে যাও, সেই ক্ষমতাটা এদের থেকে হাতছাড়া হলেই কিন্তু এই সম্ভাবনাটা থেকে যায়। এখন ভয়টা কি ইউনূসের আমৃত্যু ক্ষমতায় থাকবে, না হলে করলা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তারিত দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো। করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সইজাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনই হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ
পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে, এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে, মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটাই, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশে এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। এ জানে হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। ইউনূস, ওয়াকার, এই আপনার ইউনূসের যে ডাকাততন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট নামে, এদের প্রত্যেকটা সদস্যের এরা যেই অপরাধ করে ফেলেছে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা, এটার যদি আপনি একটা নিরপেক্ষ বিচার করেন, এদের হলো যে ফাঁসিতে এদের সবার ঝুলে যাওয়া। সুতরাং এই ভয়টা, সেই ক্ষমতাটা এদের থেকে হাতছাড়া হলেই কিন্তু এই সম্ভাবনাটা থেকে যায়। এমনকি যদি মনে করেন যে জামাতের হাতেও ক্ষমতা চলে যায়, এই যে কয়েকজন এখন ডাকাততন্ত্রটা চালাচ্ছে, অর্থাৎ মনে করেন কোনো যদি সমস্যা তৈরি হয়, তাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, তাদের মধ্যে যদি কাউকে শাস্তি দেওয়ার চিন্তা আসে, মনে করেন জামাতকে অনেক জ্বালাচ্ছে, তখন মনে করেন প্রথম আলোর মতিউর, কারণ জামাত চাইবে মতিউরকে মেরে ফেলতে, কারণ মতিউর হইল নাস্তিক, জামাত হইল জঙ্গি। তখন আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, তখন তো জামাত যদি সরকারে থাকে, সে তো এই যে এই জুলাই জঙ্গি উত্থানের সাথে মতিউর রহমান প্রথম আলোর ষড়যন্ত্রকারী ছিল বলে তাকে ঝুলিয়ে দিতে পারে, কারণ অন্য পেছে যদি ঝুলাতে না পারে, কি অবস্থা আপনার ইউনূসের উপর যেতে পারে। ইউনূস কি? ইউনূস তো জঙ্গি না, ইউনূস হলো একজন ভোগবাদী মানুষ। তার কাছে হলো পৃথিবীতে ভোগ করবে, যত ধরনের ভোগ সে করতে পারে। সুতরাং এখন যদি জামাতের কথা বলছি, জামাত ধরেন ক্ষমতা পেল হাতে, ইউনূসকে যদি ঝুলাতে হয়, খুব সহজ একটা রাস্তা আছে, যে এই ডাকাততন্ত্রের অংশ হওয়াতে, সংবিধানের উপর শপথ করে সংবিধান ভঙ্গ করাতে, রাষ্ট্রদ্রোহিতা করাতে ঝুলিয়ে দিল। অর্থাৎ ইউনূসের বাইরে যাদের হাতেই ক্ষমতাটা যাক, এনসিপির কাছে যাক, জামাতের কাছে যাক, বিএনপির কাছে যাক, তাহলে এরা ঝুলে যাবে। সুতরাং এই ভয়, এখন ভয়টা কি ইউনূসের আমৃত্যু ক্ষমতায় থাকবে, না হলে কল্লা যাবে, এই ভয় তাকে পেয়ে বসেছে। এখন ইউনূসের পারপাস সার্ভ করে, এখন ধরেন একটা নির্বাচন হলে জামাত, এনসিপি এরা জানে যে বিএনপির কাছে তারা পরাজিত হবে। সুতরাং জামাত, এনসিপি, ইউনূস এদের সবার স্বার্থ হলো যে নির্বাচনকে যত বেশি আপনার প্রলম্বিত করা যায়। আর বিএনপির স্বার্থ হলো যে নির্বাচনটা যদি কালকে হয়ে যায়, পরশুদিন সে ক্ষমতায় বসে যাবে। সুতরাং এনসিপি বলুন, জামাত বলুন, কিংবা ইউনূস বলুন, এই তিন পক্ষ আসলে মূলত এক পক্ষ, বা এদের সাথে যেসব আরো জঙ্গিরা আছে, আরো যেসব জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো আছে, আমি কোনোভাবেই বিএনপিকে স্বাধীনতা পক্ষে বলবো না, কিন্তু বিএনপি একটা ইউনিক কেস, বিএনপি না স্বাধীনতার পক্ষে না জঙ্গি। সুতরাং এরা সবাই এক পক্ষে, বিএনপি এখন আরেক পক্ষে। মূলত এদের মধ্যে দুইটা পক্ষ কাজ করছে। তারপরে সাধারণত এই ধরনের ষড়যন্ত্র হওয়ার পরে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছে সপরিবারে, কিন্তু ষড়যন্ত্রটা এত ব্যাপক ছিল না, সেই ষড়যন্ত্রের এত রাতারাতি এত প্রমাণ কিন্তু বের হয় নাই। মনে করেন যে হ্যাঁ, প্রমাণ হিসাবে আত্মস্বীকৃত খুনিরা কিছু প্রমাণ দিয়েছে, কিন্তু এইখানে চতুর্দিক থেকে কিন্তু প্রমাণ বের হচ্ছে জুলাই আগস্টে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ষড়যন্ত্রটাকে ফাঁস করে দেওয়াতে জড়িত হয়ে, মানে উনি নিজেই কথা বলেছেন। সুতরাং এই এত বড় একটা ষড়যন্ত্র কখনোই সার্থক হয় না। আসলে তার মাথায় কিন্তু এখন ঘোরাফেরা করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং সর্বোপরি শেখ হাসিনা দেশে ফিরে এসে হাল ধরা, এটাতেই তিনি ভয় পাচ্ছেন। তাই এবার তড়িঘড়ি তিনি নাকি প্রশাসনিক পদের দিকে নজর দিচ্ছেন। মানে কাদের দিকে বলছি, সবটাই খোলসে করে বলছি আপনাদেরকে। এখন ইউনূসের নজর
অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া নজর, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ, অবাধ হতে হবে। সেই জন্য তিনি কি করছেন, 20 জনকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। তিনি বলছেন এই মুহূর্তে রদবদল বাংলাদেশের রাজনৈতিক মূল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক পদের রদবদল দরকার। এই প্রশাসনিক পদে রদবদল হলে নির্বাচন শান্তি হবে। এই প্রশাসনিক পদে রদবদল হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না। এই প্রশাসনিক পদে রদবদল হলে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, মানুষ ভোরে ভোরে ভোট দেবে। আর তাই 20টা প্রশাসনিক পদে রদবদল করলেন ডক্টর ইউনূস। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে পরিচালনা করবেন এবং সুষ্ঠুভাবে যাতে তারা পরিচালনা করতে পারেন। বিশেষজ্ঞ মহলের একটা অংশ বলছে যে ডক্টর ইউনূসের কানে কেউ বা কারা দিয়েছিলেন যে এই প্রশাসনিক পদে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন তারা নাকি অনেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাই তারা নির্বাচন পরিচালনা করলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য ডক্টর ইউনূস আইডেন্টিফাই করলেন 20 জনকে, আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেই সমস্ত প্রশাসনিক পদে থাকা ব্যক্তিত্বকে সরিয়ে দিলেন। কম গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পাঠানো হলো। আনলেন সেখানে 20 জনকে। কারা তারা কার কথা শুনে চলবে? তারা কি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে এই 20টা পদে যারা এলেন? প্রশ্ন কিন্তু থাকছে এটা নিয়ে যে কিভাবে নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু অবাধভাবে পরিচালনা হবে। একদম তড়িঘড়ি, রাতারাতি ডক্টর ইউনূস মনে করছেন এটা মাস্টার স্ট্রোক দিলেন যে তিনি এমন 20 জনকে প্রশাসনিক দায়িত্বে বসালেন, এমন 20 জন যারা বাংলাদেশের নির্বাচন পরিচালনা করবে, তাদের কড়া হাতে নির্বাচনের ফলে ওই সমীক্ষার ফলাফল মানে উল্টে যাবে। আমরা আগেই বলেছিলাম বিবিসি বাংলার সমীক্ষাতে উঠে এসেছে 170 আসন নিয়ে ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, তৃতীয় স্থানে জামাত, চতুর্থ স্থানে এনসিপি। এরকম একটা আভাস পাওয়ার পর থেকেই ডক্টর ইউনূসের রাতের ঘুম উড়ে গেছে। এখন ডক্টর ইউনূস চাইছেন কিভাবে, কোন শক্তি দিয়ে শেখ হাসিনা এবং তার দলকে আটকানো যায়। তাই জন্য রাতারাতি 20টা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন ঘটিয়ে দিলেন ডক্টর ইউনূস। আবারও বলবো, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদেরকে তিনি আর পুরনো পদে রাখলেন না, তাদেরকে অব্যাহতি দিলেন, নিয়ে এলেন নতুন 20 জনকে। আমি বারবার এই কারণেই ইন্ডিকেট করে বলছি এই নতুন 20 জন কারা। ডক্টর ইউনূস মনে করছেন এই 20 জন সুষ্ঠু অবাধ নির্বাচন করাবে। দেখো মনে কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর তথ্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি। ভালো থাকুন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।